আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে প্রফেশনাল ওয়েতে একটি ব্লগ পোস্ট আমরা আপলোড করতে পারি। তো আমি আশা করি যে আপনারা সেই কাজটা ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং যে কোনো ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে যে কোনো টাইপের ব্লগ পোস্ট কিন্তু এখন আপনারা আপলোড করতে পারবেন। তো যাই হোক, আজকে আমরা ব্লগ পোস্টের পরবর্তী যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্রথম অপশনটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। তো আমি যদি মিডিয়া অপশনটাতে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো এখানে আমাদের এক্সিস্টিং দুইটা ইমেজ রয়েছে, যে ইমেজগুলো আমরা ব্লগ পোস্ট আপলোড করার সময় একটা অ্যাজ এ ফিচার্ড ইমেজ এবং আরেকটা কিন্তু ব্লগ পোস্টের কন্টেন্ট হিসাবে ইউজ করেছিলাম। তো আপনাদের ওয়েবসাইটে যেই টাইপের মিডিয়া ফাইলই থাকুক না কেন, হতে পারে সেটা ইমেজ, হতে পারে অডিও, ভিডিও বা পিডিএফ বা যে কোনো টাইপের ফাইল, সমস্ত কিছু কিন্তু আমাদের এই মিডিয়া অপশনে এসে স্টোরেজ হয়ে থাকবে অথবা সেভ অবস্থায় থাকবে। তো আপনি যদি চান যে ওয়েবসাইট ক্রিয়েট করার সময় বা ব্লগ পোস্ট অথবা পেজেস ক্রিয়েট করার সময় আপনারা এই মিডিয়া ফাইলগুলো আপলোড করে ইউজ করবেন, আপনারা কিন্তু সেইটাও করতে পারেন। এবং আপনি যদি চান যে আপনি আগে থেকেই কয়েকটা মিডিয়া ফাইল এখানে আপলোড করে রাখবেন এবং যখন আপনি পেজেস অথবা ব্লগ পোস্ট ক্রিয়েট করবেন তখন জাস্ট সেগুলো কানেক্ট করায় কিন্তু আপনারা সেগুলোকে ইউজ করতে পারবেন। তো আমি যদি এখানে অ্যাড নিউ মিডিয়া ফাইল এই অপশনটাতে যাই, আমি কিন্তু এখানে আপলোড করার একটা অপশন পাবো। তো আমি যদি সিলেক্ট ফাইলে যাই, আমি অলরেডি আমার ডেস্কটপে 4টা মিডিয়া ফাইল বা ইমেজ আমরা ডাউনলোড অবস্থায় দেখতে পাবো। তো আমি যদি চাই যে এই 4টা আমি একসাথে, অথবা আনলিমিটেডও হতে পারে, আমি একসাথে সবগুলোকে আপলোড করব, আমরা কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করে জাস্ট অল অপশনটাতে যদি বা ওপেন অপশনটাতে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার 4টা একসাথে অথবা আনলিমিটেড ফাইল কিন্তু একসাথে আপলোড হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে 1 বাই 1 সিঙ্গেল ফাইল আপনি আপলোড করবেন, আপনি কিন্তু সেইটাও করতে পারেন। এখানে যে শুধুমাত্র আমরা ইমেজ আপলোড করতে পারবো এটা কিন্তু এরকম না, আমরা চাইলে কিন্তু অডিও, ভিডিও বা যে কোনো টাইপের মিডিয়া ফাইল কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো। সাপোজ আমি যদি ডাউনলোড অপশনটাতে গিয়ে আমি যদি আমার একটা ভিডিও ফোল্ডার ওপেন করি, এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, সাপোজ আমি এই ভিডিওটাকে আপলোড করতে চাচ্ছি, জাস্ট সিম্পলি এখানে ডাবল ক্লিক করব, এটা কিন্তু আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আমরা ফিল্টারাইজ করেও কিন্তু আমরা মিডিয়া ফাইলগুলোকে দেখতে পারবো। সাপোজ ধরেন আমাদের এই মিডিয়া ফাইলের মধ্যে অনেকগুলো ইমেজ রয়েছে এবং অনেকগুলো ভিডিও রয়েছে বা অনেকগুলো অডিও রয়েছে। এখন আপনি যদি চান যে আপনি শুধুমাত্র ইমেজ যেই ফাইলগুলো রয়েছে সেগুলোকে আপনি দেখবেন এবং ভিডিও ফাইলগুলোকে দেখবেন না, এখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরাইজও করতে পারি। আমরা যদি অল মিডিয়া আইটেম দিই তাহলে আমাদের সমস্ত ফাইলগুলো একসাথে কম্বাইন হয়ে শো করবে। আমরা যদি চাই যে ইমেজ অপশনটাতে ক্লিক করব, দেখেন এখন কিন্তু আমাদের ভিডিওটা নাই। এখন আমি যদি চাই যে শুধুমাত্র ভিডিও অপশনগুলোকে দেখব বা ভিডিও ফাইলগুলোকে দেখব, আমি জাস্ট সিম্পলি ভিডিও অপশনটাতে ক্লিক করব, যে দেখেন এখন কিন্তু আমার কোনো ইমেজ এখানে শো করতেছে না। একইভাবে এখানে কিন্তু ডকুমেন্ট রয়েছে, স্প্রেডশিট রয়েছে, আর্কাইভ রয়েছে, মাইন্ড রয়েছে, এখানে বিভিন্ন অপশন রয়েছে, আপনারা এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। তো আমি আপাতত আবার অল মিডিয়া আইটেমস এই অপশনটাতেই ফেরত গেলাম। এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে, এখানে দেখেন বাল্ক সিলেক্ট। তো এটার মাধ্যমে কিন্তু আমরা আনলিমিটেড ফাইলগুলোকে একসাথে সিলেক্ট করতে পারবো। সাপোজ ধরেন আমি চাচ্ছি যে এই 4টা ফাইল একসাথে আমি ডিলিট করে দিব, জাস্ট সিম্পলি এই বাল্ক অপশনে ক্লিক করে কিন্তু আমরা 4টাকে একসাথে ধরে কিন্তু এই যে ডিলিট পার্মানেন্টলি এই অপশনটাতে ক্লিক করলে কিন্তু 4টাই আবার ডাউনলোড হয়ে যাবে। অথবা আমরা যদি কোনো একটা ইমেজের ফাইলে যাই, এখানে কিন্তু আমরা অল্টারনেটিভ টেক্সট, টাইটেল, যদিও এগুলো এসইওর অপশন, আমরা এগুলো পরবর্তীতে দেখে নেব। এখানে কিন্তু আমাদের ফাইলের ইউআরএল রয়েছে, এখান থেকে চাইলে আমরা এটাকে ডিলিট করে দিতে পারি বা এটাকে আমরা এখান থেকে ডাউনলোড ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, তারপর এখানে আমাদের আরও মোর ডিটেলস রয়েছে, এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই ছিল আমাদের মিডিয়া ফোল্ডারের কাজ। জাস্ট এই কনসেপ্টটু ক্লিয়ার রাখেন যে আমাদের ওয়েবসাইটে আমরা যতগুলো মিডিয়া ফাইল বা মিডিয়া যেই অপশনগুলো রয়েছে এগুলো ইউজ করব, সেগুলো এখানে স্টোরেজ আকারে থাকবে এবং আমরা চাইলে এখান থেকে আরও নতুন নতুন ফাইল কিন্তু আপলোড করতে পারি বা ডিলিট করতে পারি। ওকে, তো এরপরে আমরা যদি পেজেস অপশনটাতে যাই, দেখেন আমরা যখন কোনো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নতুনভাবে, আমাদের বাই ডিফল্ট এই দুইটা পেজ ক্রিয়েট করা থাকে। তো আপনাদেরও এটা সেম স্যাম্পল পেজ অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ ক্রিয়েট করা থাকবে। তো আমাদের এটা লাগবে না, জাস্ট সিম্পলি এখান থেকে দেখেন এখানে আমি জাস্ট চেক করলাম আমার সবগুলো ফাইল কিন্তু বা সবগুলো পেজ কিন্তু একসাথে আমার সিলেক্ট হয়ে গেল। জাস্ট সিম্পলি এখান থেকে মুভ টু ট্র্যাশে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করব, তাহলে কিন্তু আমাদের এই দুইটা পেজ ডিলিট হয়ে যাবে। ওকে, তো এখন আসি পেজের কথায়। পেজ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইটের কিং অথবা
সবথেকে ম্যান্ডেটরি বা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাপোজ আমি যদি আমার সেই আগের ওয়েবসাইটটা যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সেই ওয়েবসাইটটাতে যাই, দেখতে পারবো এখানে কিন্তু অনেকগুলো পেজ রয়েছে। এখানে হোম পেজ রয়েছে, সার্ভিসের আন্ডারে অনেকগুলো সাব সার্ভিস পেজ রয়েছে, অ্যাবাউট আস পেজ রয়েছে, প্রাইসিং রয়েছে, এই যে ব্লগ এটাও কিন্তু একটা পেজ, এরপর গ্যালারি রয়েছে, কন্ট্যাক্ট আস পেজ রয়েছে। তো ইট মিনস এই সমস্ত পেজের মাধ্যমে কিন্তু আমাদের ওয়েবসাইটের বা আমাদের বিজনেসের যে ফিচারগুলো বা সার্ভিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা শো করাই বা আমরা সেট আপ করি কন্টেন্টগুলো। তো ইট মিনস যেই ওয়েবসাইটের পেজেস কোয়ালিটি বা পেজের কন্টেন্টগুলো সুন্দর হবে সেগুলো কিন্তু সেই ওয়েবসাইটগুলো কিন্তু গ্রো করার পসিবিলিটি সব থেকে বেশি। ওকে, তো ইট মিনস এই যে পেজেসগুলো কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এই পেজেস অপশন থেকেই আমরা এটাকে মেনটেন করতে পারি বা হ্যান্ডেল করতে পারি বা ক্রিয়েট করতে পারি। ওকে, বা ডিজাইন করতে পারি, সমস্ত কিছু আমরা এই পেজেস অপশন থেকেই কিন্তু করতে পারবো। সাপোজ ধরেন এখন আমি এখান থেকে 4-5টা পেজ ক্রিয়েট করবো, এই জন্য আমি জাস্ট এখানে অ্যাড নিউ পেজ এই অপশনটাতে ক্লিক করব। এখানে অ্যাড টাইটেল দেওয়ার অপশন রয়েছে, এটা কাইন্ড অফ ব্লগ পোস্টের মতো। জাস্ট সিম্পলি এখানে আমরা যদিও এই পপ আপটা আমাদের থিমের জন্য আসতেছে, আমরা কিছুক্ষণ পরে থিমটা সুইচ করে ফেলবো, সমস্যা নাই। তো জাস্ট এখানে অ্যাড টাইটেলে গিয়ে জাস্ট লিখবো হচ্ছে হোম পেজ। ওকে, তো এখানে কিন্তু অপশনগুলো কাইন্ড অফ ব্লগ পোস্টের মতো। এখানে স্ট্যাটাস দেওয়া আছে ড্রাফট, আমরা পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। এখানে পাবলিশ ইমিডিয়েটলি, এটা মানে কি আপনারা জানেন। লিঙ্ক হচ্ছে হোম পেজ, মানে হচ্ছে এই যে হোম পেজটা হবে বা আমরা ক্রিয়েট করবো সেটার লিঙ্ক আপটা কী হবে বা পারমাল লিঙ্ক বা স্লাগটা কী হবে। তো এটা বাই ডিফল্ট আমরা হোম পেজ যখন লিখেছি হোম পেজ হিসাবে কিন্তু একটা লিঙ্ক নিয়ে নিয়েছে। অথর কাজী তালাত, এটা আমার ওয়ার্ডপ্রেস ইউজার হিসাবে আসবে। টেমপ্লেট অপশনটা আমরা যখন এলিমেন্টর দিয়ে ওয়েবসাইটগুলো ডিজাইন করব তখন আমরা দেখে নিব। আপাতত পেজেস অপশন আছে, এই পেজেস অপশনটাতেই থাকুক। এরপর ডিসকাশন এখানে ক্লোজ অবস্থায় আছে। এখন একটা জিনিস দেখাই, সাপোজ এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, তাই না? এখন আমি যদি এই ব্লগ পোস্টটাতে ভিউ করি, আমরা কিন্তু নিচের দিকে দেখতে পারবো যেখানে কমেন্ট করার অপশন রয়েছে, তার মানে এখানে আমরা কিন্তু ডিসকাশন করতে পারবো। বাট পেজের ক্ষেত্রে আমরা যদি এই পেজটাকে ভিজিট করি বা যে কোনো একটা পেজ ভিজিট করি, এখানে কিন্তু আমাদের ডিসকাশন করার আসলে কোনো দরকার নাই, কারণ পেজের মধ্যে আসলে আমরা ওই ইনফরমেশনাল কন্টেন্ট দিই না, আমাদের ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন ধরনের যেই ফিচারগুলো রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি। সো এটা কিন্তু ব্লগ পোস্ট না যে সেখানে গিয়ে আমরা কমেন্ট করবো, অথবা এটা কিন্তু ই কমার্স ওয়েবসাইটের প্রোডাক্ট না যে যেখানে আমরা প্রোডাক্টগুলো কিনে সেখানে আমরা রিভিউ দিতে পারবো। সো আমাদের বাই ডিফল্ট বা নর্মালি বা জেনারেলি আমাদের পেজের মধ্যে যেই কমেন্ট অপশনগুলো থাকে সেটা কিন্তু ডিসেবল করা অবস্থায় থাকে। দ্যাটস ওয়াই ডিসকাশন এখানে বাই ডিফল্ট ক্লোজ অবস্থায় আছে, এখন আমাদের ক্লোজ অবস্থায় থাকবে। সো এখানে আমরা কখনো এটাকে ওপেন করব না। তারপর এখানে প্যারেন্ট দেওয়া আছে, আমরা কিছুক্ষণ পরে প্যারেন্টের অপশনটা দেখবো। এখানে অর্ডার দেওয়া আছে। এখানে সাপোজ ধরেন আমি যদি পেজেস অপশনটাতে যাই, এখানে কিন্তু আমাদের অনেকগুলো পেজ থাকতে পারে, 20টা 30টা 50টা 60টা 100টার মতো পেজ থাকতে পারে। তো এই যে হোম পেজ আমরা ক্রিয়েট করতেছি এটার অর্ডারটা কী হবে? তো এখানে আমি যদি এখানে 1 করে দিই সাপোজ, তাহলে এটা আমাদের যতগুলো পেজ থাকবে তার মধ্যে 1 নম্বরে শো করবে। সো এটা হচ্ছে আমাদের পেজের অর্ডার। তো জাস্ট সিম্পলি এখানে পাবলিশ অপশনটাতে ক্লিক করব, পাবলিশ। ওকে, সো আমাদের কিন্তু পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি ভিউ পেজ অপশনটাতে যাই তাহলে দেখতে পারবো ডোমেইনের পরে একটা স্ল্যাশ দিয়ে হোম পেজ আসছে, এটাকে আমরা এই পেজের জন্য স্লাগ বা ইউআরএল বা পারমালিঙ্ক বলে থাকি। ওকে, তো একইভাবে আমরা 4-5টা পেজেস ক্রিয়েট করে নিই। সাপোজ আমি হোম পেজ ক্রিয়েট করলাম, এরপর আমরা ক্রিয়েট করব হচ্ছে অ্যাবাউট আস পেজ। ওকে, তো আমরা এই পপ আপটা ইগনোর করি আপাতত, অ্যাবাউট আস জাস্ট সিম্পলি পাবলিশ করব। তারপর আমরা একটা পেজেস ক্রিয়েট করতে পারি যার নাম হচ্ছে সার্ভিস। ওকে, পাবলিশ। তারপর হচ্ছে আরেকটা আমরা নিতে পারি, এটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমরা আরেকটা নিতে পারি কন্ট্যাক্ট আস পেজ। ওকে, সো CONTACT, জাস্ট পাবলিশ। ওকে, তো এখন আমরা বুঝবো প্যারেন্টিংয়ের বিষয়টা কি। এই যে দেখেন এই ওয়েবসাইটটার মধ্যে একটা পেজ রয়েছে যার নাম হচ্ছে সার্ভিস, এবং আমরা যদি সার্ভিস পেজে ক্রিয়েট করি তাহলে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এই ওয়েবসাইটটা যেই টাইপের সার্ভিস দিয়ে থাকে সমস্ত সার্ভিস কিন্তু এখানে লিস্টিং করা আছে। এখন আমরা যদি যে কোনো একটা সার্ভিসের লার্ন মোর অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সেই পেজের পেজেসগুলোতে আমরা প্রবেশ করতে পারবো। এই যে দেখেন এই সার্ভিস পেজের আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ ধরানো অবস্থায় আছে। তো আমরা যদি চাই যে সাপোজ ধরেন আমি একটা নতুন পেজেস ক্রিয়েট করি সার্ভিসের আন্ডারে, সাপোজ ধরে এখান থেকে আমি একটা পেজ নেই, সাপোজ ধরেন থাই মেসেজ। ওকে, সো এখান থেকে এটাকে আমরা কেটে দিই, জাস্ট আমরা লিখবো থাই মেসেজ।
ওকে, এখন আমরা যদি প্যারেন্টের অপশনটাতে যাই, আপনি যদি চান যে এই থাই মেসেজ এই পেজটা আমাদের এখানকার সার্ভিসেস পেজের আন্ডারে থাকবে, তাহলে কিন্তু আমরা প্যারেন্ট পেজ হিসাবে সার্ভিস পেজকে আমরা ধরা দিতে পারি। এখন আমরা যদি পাবলিশ করি, এখন আমরা যদি এটাতে ভিউ পেজ অপশনটাতে যাই, দেখতে পারবো এখন কিন্তু আমাদের পারমালিঙ্কটা একটু চেঞ্জ হয়েছে। যে দেখেন, এখন আমাদের ডোমেইন ছিল, ডোমেইনের পরে কিন্তু আমাদের প্যারেন্ট পেজটা আসছে, এবং এই প্যারেন্ট পেজের আন্ডারে এই যে থাই মেসেজ যে পেজটা, এটা কিন্তু কাইন্ড অফ চাইল্ড পেজ। তো এটা হচ্ছে আমাদের মেইন পেজ, এবং এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের চাইল্ড পেজ বা আমাদের চিলড্রেন পেজ হিসাবে কিন্তু থাকবে। সো এটা আমরা ইউআরএল এর ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারি। সো এই সার্ভিসের মধ্যে আমাদের এই যে থাই মেসেজ, আমরা যদি থাই মেসেজে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা এইভাবে শো করবে। তো এই হচ্ছে আমাদের প্যারেন্টিংয়ের বিষয়। এর মানে আমরা যদি কোনো স্পেসিফিক পেজকে কোনো একটা পেজের আন্ডারে নিতে চাই বা আন্ডারে আমরা লিঙ্ক আপ করতে চাই, তাহলে আমরা সেই পেজটাকে অ্যাজ এ প্যারেন্ট পেজ হিসাবে আমরা শো করে দিতে পারি। সো এই হচ্ছে আমাদের এখানকার যে অপশনটা ছিল প্যারেন্টের সেইটা। এখন আমাদের এখানে আনচেক চেকের অপশন রয়েছে। আমরা যদি এইখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সমস্ত পেজগুলোকে একসাথে ধরতে পারবো। এরপর আমরা যদি বাল্ক অ্যাকশন থেকে গিয়ে মুভ টু ট্র্যাশ দিয়ে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সমস্ত পেজগুলো ডিলিট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে কিন্তু আমরা ডিলিট করতে পারবো, অথবা আমরা যদি কোনো পেজেস ভুলে ভালে ডিলিট করে ফেলি, সমস্ত পেজেসগুলো কিন্তু ট্র্যাশে গিয়ে জমা হবে। এখান থেকে চাইলে কিন্তু আমরা রিস্টোরও করতে পারবো, যে অপশনটা আমরা কিন্তু ব্লগ পোস্টের ক্ষেত্রে দেখেছিলাম। ওকে, তো এরপরে আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে কমেন্ট। তো এখন আমাদের বুঝতে হবে যে কমেন্টটা কি। আমরা যে কিছুক্ষণ আগে যেই ব্লগ পোস্টটা আমরা যদি একটু ওপেন করি, আমরা সমস্ত ট্যাব এখন কেটে দেই। এখন আমরা যদি এই ব্লগ পোস্টটাকে ওপেন করি, এই যে দেখেন, আমরা যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে এখানে কিন্তু আমাদের একটা কমেন্টের অপশন রয়েছে। সাপোজ আমি একটা কমেন্ট করতেছি যে হাই, দিস ব্লগ ইজ গুড। ওকে, ব্লগ ইজ ইনফরমেটিভ। জাস্ট আমি একটা কমেন্ট করলাম, জাস্ট পোস্ট কমেন্ট। ওকে, তো যেহেতু আমি নিজেই এই ব্লগ পোস্টটা আপলোড করেছিলাম, মানে এই ব্লগ পোস্টের অথরটা আমি, এবং আমি নিজেই আবার কমেন্ট করলাম, দ্যাটস ওয়াই আমার নাম কিন্তু এখানে শো করতেছে, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি অ্যাপ্রুভ হয়ে গেছে। যে দেখেন, এখানে হাই ইয়োর ব্লগ ইজ ইনফরমেটিভ নামে একটা কিন্তু অপশন রয়েছে। তো এখন আমরা যদি কমেন্ট অপশনে এসে জাস্ট একটা রিলোড করি, আমরা কিন্তু দেখতে পারবো এখানে যেই আমার নামে কিন্তু অলরেডি একটা এই যে হাই দিস ব্লগ ইজ ইনফরমেটিভ নামে একটা কমেন্ট কিন্তু হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকে এই যেই কমেন্ট আছে সেটাকে আমরা এখান থেকে আনঅ্যাপ্রুভ করতে পারি, অথবা আমি যদি চাই যে এখান থেকে রিপ্লাই করবো যে থ্যাংক ইউ। ওকে, সো থ্যাংক ইউর নামে আমি একটা রিপ্লাই করলাম, রিপ্লাই দিলাম। এখন আমি যদি এসে পোস্টের মধ্যে একটা রিলোড করি, দেখতে পারবো এখানে কিন্তু একটা রিপ্লাই দেওয়া আছে। ওকে, সো এখান থেকে একইভাবে কিন্তু আমরা এটাকে স্প্যাম বা ট্র্যাশে দিয়ে কিন্তু আমরা এটাকে 100% ডিলিট করে দিতে পারি। আমি আরেকটা জিনিস দেখাই, এটা তো আমি লগ ইন করা অবস্থায় ছিলাম। আমি যদি একটা ভিজিটর মোডে যাই, আমি জাস্ট প্রাইভেট উইন্ডোতে গিয়ে জাস্ট এই ব্লগটাকে দেখবো। এখন কিন্তু আমি লগ ইন করা অবস্থায় নাই, দ্যাটস ওয়াই এখন কিন্তু আমার এখানে নেম, ইমেল, ওয়েবসাইটের একটা অপশন রয়েছে। ইট মিনস আমাকে এটা ভেরিফাই করতে হবে। তো এখন আমি যদি একটা কমেন্ট করি, সাপোজ ধরেন হাই দিস ইজ গুড, এখন কিন্তু আমার এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নাই, আমার লগ ইন করা অবস্থায়ও নাই, দ্যাটস ওয়াই আমার এখানে একটা নাম দিতে হবে। সাপোজ ধরেন আমি একটা নাম দিলাম এবং আমি একটা ইমেল দিই। এখান থেকে জাস্ট এই ইমেলটাকে একটা কপি করে এখানে জাস্ট ইমেলটা পেস্ট করবো। আমাদের ওয়েবসাইট দেওয়ার দরকার নাই, জাস্ট এখানে সেভ মাই নেম, ইমেল ওকে দিয়ে রাখলাম, জাস্ট পোস্ট কমেন্ট। এখন দেখেন, এটা পোস্ট করার পর আমার এখানে দেখি এই যে দিস কমেন্ট ইজ অ্যাওয়েটিং ফর মডারেশন। তার মানে হচ্ছে আমরা যদি এখন আমাদের কমেন্ট অপশনে গিয়ে আরেকবার রিলোড করি, দেখা যাবে যে আমাদের এটা কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, অ্যাপ্রুভ করা অবস্থায় নাই। তো আমি যদি চাই যে আমাদের হ্যাঁ এই কমেন্টটা ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় কি অনেকে স্প্যাম কমেন্ট করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এগুলোকে অটোমেটিক্যালি অ্যাপ্রুভ করে দিতে পারি না। সো আমাদেরকে এগুলোকে চেক করতে হবে, ম্যানুয়ালি কিন্তু আমরা এগুলোকে অ্যাপ্রুভ করতে পারবো। সো এখন দেখেন, ধরেন আমি এখানে অ্যাপ্রুভ করলাম, অ্যাপ্রুভ করার পর একটা রিপ্লাই দিয়ে দিলাম যে থ্যাংক ইউ। ওকে, ওকে থ্যাংক ইউ রিপ্লাই। এখন আমি যদি সেই উইন্ডোতে গিয়ে জাস্ট একটা রিলোড দিই, দেখেন এখন কিন্তু আমাদের এই অপশনটা নাই। এখন কিন্তু আমাদের এই কমেন্টটা যেহেতু আমরা অ্যাপ্রুভ করেছি, তার মানে হচ্ছে এটা কিন্তু লাইভ অবস্থায় আছে বা অ্যাপ্রুভ করা অবস্থায় আছে। তো এইভাবে কিন্তু আমরা কমেন্টিংয়ের বিষয়টা করতে পারি। তো সব থেকে বেশি কমেন্ট ইউজ হয় হচ্ছে আমাদের ব্লগ পোস্টের ক্ষেত্রে এবং ই কমার্সের প্রোডাক্টের ক্ষেত্রে, বাট আমাদের কিন্তু পেজের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কমেন্ট আমাদের বেশি ইউজ করা হয় না। সো ই কমার্স ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আছে, আপনারা যে টাইপের ই কমার্স ওয়েবসাইটে ভিজিট করেন না কেন, বাংলাদেশ হোক অথবা ফরেন হোক, সেই সমস্ত যেই ওয়েবসাইট আছে সেখানে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন, আপনি কিন্তু অ্যাজ এ ইউজার বা অ্যাজ এ কাস্টমার আপনি কিন্তু সেখানে সেই প্রোডাক্টের একটা রিভিউ দিতে পারবেন। সো ই কমার্স ওয়েবসাইটে কিন্তু এই কমেন্টিং অপশনটা ম্যান্ডেটরি একটা ফিচার। ওকে, সো এইভাবে কিন্তু আমরা ট্রাস্ট করতে পারবো, অথবা এগুলোতে দিয়ে কিন্তু সম্পূর্ণ আমরা এই যে আনঅ্যাপ্রুভ সমস্ত ব্লগ যেই কমেন্টগুলো আছে সেগুলোকে আনঅ্যাপ্রুভ করতে পারবো, অ্যাপ্রুভ করতে পারবো। মার্ক অ্যাজ স্প্যামে গেলে কিন্তু
এটা স্পামে চলে যাবে বা মুভ টু ট্র্যাশে দিলে কিন্তু একদম ডিলেট হয়ে যাবে। তো এই ছিল আমাদের কমেন্টের অপশন। আমি বাকি দুইটা ট্যাব আপাতত কেটে দিচ্ছি। এরপর আমাদের যেই ইম্পর্ট্যান্ট একটা অপশন রয়েছে তার নাম হচ্ছে অ্যাপিয়ারেন্স। ওকে, তো আমি যদি অ্যাপিয়ারেন্স এই অপশনটাতে ক্লিক করে আমাদের থিম এবং এডিটর নামে দুইটা অপশন পাবো। তো বাই ডিফল্ট যখন আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন আপনার একটা থিম আপলোড করা বা অ্যাক্টিভ করা অবস্থায় থাকে এবং আরও কিছু থিম আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো আমাদের এই থিমগুলো লাগবে না। জাস্ট যখন আপনারা কোনো একটা থিম ডিলিট করবেন জাস্ট থিম সেটিংসে গিয়ে জাস্ট এখানে ডিলেটের একটা অপশন পাবে, জাস্ট ক্লিক করে কিন্তু আপনারা এগুলোকে ডিলিট করে দিতে পারেন। সো আমাদের এই থিমগুলো লাগবে না, সো আমি এগুলোকে ডিলিট করে দিলাম। ওকে, তো এখন দেখেন আমি জাস্ট একটা কনসেপ্ট বোঝাই, সেটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেসে কিন্তু অনেক ধরনের থিম হয়। ফ্রি থিম হতে পারে, প্রিমিয়াম থিম হতে পারে। যেগুলো ফ্রি থিম সেগুলো কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ওআরজির যে ডাইরেক্টরি আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। সো ওগুলোকে আনার জন্য জাস্ট সিম্পলি অ্যাড নিউ থিম এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। আমরা যখন এখানে ক্লিক করবো আমরা কিন্তু এখানে অনেক শত সুন্দর সুন্দর থিম আমরা এখানে দেখতে পারবো। এখানে দেখেন অ্যাস্ট্রা নামে একটা থিম রয়েছে, ইটস এ ভেরি গুড থিম ইন ওয়ার্ডপ্রেস ফর ফ্রি। এখানে আরও অনেকগুলো সুন্দর সুন্দর থিম রয়েছে, ক্যাডেন্স, ওশেন ডাব্লিউপি। আমরা যদি আরও নিচের দিকে স্ক্রল করি এখানে আরও অনেকগুলো থিম আছে, নিভি রয়েছে, এটাও সুন্দর একটা থিম। সো এখানে আর একটা থিম রয়েছে হ্যালো এলিমেন্টর, এটাও একটা এলিমেন্টর বেসড একটা থিম। ওকে, তো আপনারা যদি চান যে এই থিমটা কিন্তু আমাদের বাই ডিফল্ট অ্যাক্টিভ করা অবস্থায় ছিল, এখন আপনি যদি চান যে এই এক্সট্রা থিমটাকে ইনস্টল করবেন জাস্ট সিম্পলি ইনস্টল এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এটাকে অ্যাক্টিভ করতে হবে। ওকে, তো আপাতত আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটটা একটু দেখে নেই। ওকে, তো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লেআউট। তো এখানে আমরা যদি অ্যাক্টিভ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই থিমটা চেঞ্জ হয়ে আমাদের এক্সট্রা থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আমি যদি এখানে রিলোড করি দেখেন আমাদের কিন্তু ইন্টারফেসটা একদম চেঞ্জ হয়ে গেছে। ইট মিনস আমরা কিন্তু থিমটাকে চেঞ্জ করে ফেলছি। তো এখানে আমাদের ব্লগ পোস্ট শো করতেছে বাই ডিফল্ট। আমরা আরেকটা পেজ ক্রিয়েট করে রাখি, আমাদের একটা পেজ মিসিং অবস্থায় আছে, যেহেতু আমরা একটা ব্লগ পোস্ট আপলোড করেছিলাম সেই ব্লগ পোস্টগুলোকে কিন্তু আমাদের একটা আলাদা পেজে শো করাইতে হবে। ওকে, সো আমাদের সেটাকে কিন্তু হোম পেজে শো করালে হবে না। সো এখানে জাস্ট আমি একটা পেজ ক্রিয়েট করে রাখলাম। দেখেন এখন এই থিম ইনস্টল করার পরে আমাদের এখানে কিন্তু কোনো পপ আপ নাই। সো জাস্ট পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম, আপাতত আমাদের পেজেস ক্রিয়েট করা হয়ে গেছে। এবং অ্যাপিয়ারেন্স থেকে আমরা যদি অ্যাড নিউ অপশনটাতে যাই এখানে যতগুলো থিম দেখা যাবে সমস্ত থিম হচ্ছে ফ্রি থিম। এখন আপনার ক্লায়েন্ট বা আপনি যদি কোনো একটা প্রিমিয়াম থিম পারচেস করেন সেই থিমটার মধ্যে কিন্তু আপনি একটা ফাইল পেয়ে যাবেন। সেই ফাইলটা ডাউনলোড করে জাস্ট আপনি যদি প্রিমিয়াম থিম ইমপ্লিমেন্ট করতে চান সিম্পলি জাস্ট আপলোড থিম এই অপশনটাতে যাবেন, ব্রাউজে যাবেন, তারপর আপনি যে থিম ফাইলটা আপনি পাবেন, সাপোজ ধরেন আমি যদি আমাদের কম্প্রেস অপশনটাতে যাই, এখানে এই যে উটমার্ট নামে একটা থিম রয়েছে, এটাকে আমি যদি ধরায় দিই জাস্ট সিম্পলি ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেই প্রিমিয়াম থিমটা আপলোড হয়ে যাবে। তো এই ওয়ে ইউজ করে কিন্তু আপনি প্রিমিয়াম থিমও আপলোড করতে পারেন। তো যাই হোক আমরা থিমের আরও অনেকগুলো অপশনগুলো দেখবো, বাট আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ার করলাম যে অ্যাপিয়ারেন্সের মধ্যে আপনাদের কিন্তু একটা থিম আমরা ফ্রি থিম হোক বা প্রিমিয়াম থিম হোক আমরা কিন্তু এই অপশন থেকে সেগুলোকে আপলোড করতে পারি। তো যখনই আপনি কোনো একটা থিম আপলোড করেন তখন কিন্তু আপনার থিমের নামে কিন্তু আলাদা একটা অপশন এখানে ক্রিয়েট হয়ে যায়। যে দেখেন আমরা কিছুক্ষণ আগে এক্সট্রা থিমটা অ্যাক্টিভ করলাম, এক্সট্রা থিমটা অ্যাক্টিভ করার পর আমার কিন্তু এক্সট্রা নামে একটা অপশন এখানে এসে গেছে। তো আমরা যদি ড্যাশবোর্ড অপশনটাতে যাই এখানে কিন্তু আমরা এক্সট্রা রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন পেয়ে যাবো। এই যে দেখেন সাইট আইডেন্টিটি, হেডার বিল্ডার, তারপরে ফুটার বিল্ডার, এই সমস্ত বিল্ডার বা এই সমস্ত কাস্টমাইজেশন প্রসেসগুলো ইউজ করে কিন্তু আমরা এই থিমটা দিয়ে এই ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করতে পারবো। আমি যদি এই যে কাস্টমাইজ অপশনটাতে যাই, যদিও আমরা আজকে কাস্টমাইজেশন পার্টটা দেখবো না, জাস্ট আপনি বুঝালাম যে প্রত্যেকটা থিমের কিন্তু আলাদা আলাদা কাস্টমাইজেশন পার্ট থাকে, যেই পার্টগুলো ইউজ করে কিন্তু আমরা সেই থিমের কাস্টমাইজেশন করতে পারি বা ওয়েবসাইটকে ডেভেলপ করতে পারি। ওকে, তো আমরা যদি কাস্টমাইজেশন অপশনে যাই, যে দেখেন এখানে আমরা গ্লোবাল, তারপরে এখানে টাইপোগ্রাফি, কালার, কন্টেইনার, অনেক ধরনের অপশন রয়েছে। আমরা যখন এক্সট্রা থিমের কাস্টমাইজেশনগুলো দেখবো তখন আমরা এই বিষয়গুলো নিয়ে ব্রিফলি আলোচনা করবো। জাস্ট এইটুকু বুঝে রাখেন যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা আসলে কোনো একটা ফ্রি থিমকে আপলোড করতে পারি বা অ্যাক্টিভ করতে পারি, অথবা কোনো একটা প্রিমিয়াম থিমকে অ্যাক্টিভ করতে পারি। ওকে, এরপরে আমাদের থিমের ইটা দেখা হলো, এরপরে কাস্টমাইজেশনটা দেখলাম। কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা যে কোনো একটা থিমের যে কাস্টমাইজেশন পার্টগুলো আছে সেখানে গিয়ে আমরা এই থিমের কাস্টমাইজেশন করতে পারি। এরপর আমাদের আরেকটা উইজেট রয়েছে, উইজেটটা আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আমরা যদি মেনু অপশনে যাই, এখন আমাদের ফার্স্ট আগে বুঝতে হবে যে মেনুটা কি। ওকে, সাপোজ ধরেন আমি সেই ওয়েবসাইটটাতেই আরেকবার ভিজিট করলাম। ওকে, তো
তো ভিজিট করার পরে যে দেখেন এখানে অনেকগুলো পেজ রয়েছে, পেজ কীভাবে কাজ করে এটা কিন্তু আমরা জানি। এখন এই যে এই হেডারের মধ্যে যে পেজগুলো এত সুন্দরভাবে সিরিয়াল ওয়াইজ সাজানো আছে এটাকে আমরা মেনু বলতে পারি। এই যে দেখেন আমরা হোম পেজ আগে, তারপরে হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজের সিরিয়াল, এবং অ্যাবাউট আস পেজের মধ্যে কিন্তু আমাদের এত সুন্দরগুলো অনেকগুলো পেজ রয়েছে, এরপরে অ্যাবাউট আস পেজ রয়েছে, আরও অনেকগুলো পেজ রয়েছে। এটাই হচ্ছে আমাদের ওয়েবসাইটের মেনু। তো আমাদের একটা ওয়েবসাইটের মেনু ক্রিয়েট করতে হবে, সেই মেনুটাকে কিন্তু আমাদের হেডারে শো করা দিতে হবে। ওকে, সো সেই প্রসেসটার জন্য আমাদের যেতে হবে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে এই মেনুর এই অপশনটাতে। তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে কিন্তু এক বা একাধিক মেনু থাকতে পারে। তো এটা হচ্ছে আমাদের হেডারের মেনু। আমরা যদি ফুটারে যাই দেখা যাবে এখানে আমাদের সার্ভিসের জন্য আরেকটা মেনু রয়েছে। এরপর ইম্পর্টেন্ট লিঙ্কে যদি আমি যাই, এখানে শুধুমাত্র আমাদের ওয়েবসাইটের যে মেইন পেজগুলো রয়েছে সেগুলো কিন্তু লিঙ্ক আপ করানো আছে। তো এগুলোকে আমরা মেনু আকারে কিন্তু শো করে দিতে পারি। সো ইট মিনস আমাদের ওয়েবসাইটে কিন্তু এক বা একাধিক মেনু থাকতে পারে। ওকে, তো যাই হোক, আমরা আজকে দেখি কিভাবে মেনু ক্রিয়েট করা যায়। জাস্ট অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে যাবেন, যাওয়ার পর এখানে আমাদের ফার্স্ট একটা মেনু নেম দিতে হবে। সাপোজ ধরেন আমি দিলাম মেইন মেনু, তারপরে জাস্ট ক্রিয়েট মেনু। ওকে, এখন আমাদের একটা কিন্তু মেনু ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমাদের মেনুর আইটেমগুলোকে আনতে হবে। তো আমরা এই যে বাম পাশে কিন্তু আইটেমগুলো পেয়ে যাবো। এই যে আমরা যদি ভিউ অল অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবো এই যে আমাদের যতগুলো ওয়েবসাইটের পেজ রয়েছে সবগুলো পেজ কিন্তু এখানে শো করতেছে। জাস্ট সিম্পলি সিলেক্ট অল এই অপশনটাতে ক্লিক করলাম, অথবা আপনার এখানে যদি আননেসেসারি কোনো পেজ থেকে থাকে, যখন আপনি কোনো কমার্স বা অন্য কোনো টুলস ইউজ করবেন তখন কিন্তু আপনাদের এখানে কার্ট পেজ, চেকআউট পেজ, এই পেজগুলো এখানে শো করবে। তো এই পেজগুলো কিন্তু আমাদের এখানে দেওয়ার কোনো দরকার নাই। তো আপনি চাইলে কিন্তু সাপোজ ধরেন আমি এখান থেকে এই যে থাই মেসেজ বা সার্ভিস এই পেজগুলোকে নিতে চাচ্ছি না এই মেনুর মধ্যে, জাস্ট সিম্পলি এখানে কিন্তু আনচেক অবস্থায় রাখবেন, আর যেগুলো নেবেন সেগুলোকে কিন্তু শুধুমাত্র চেক করলেই হবে। জাস্ট অ্যাড টু মেনু এই অপশনটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার যে মেনু আইটেমগুলো আছে সেগুলো কিন্তু এখানে এসে যাবে। তো এটা হোম পেজের কাস্টম লিঙ্ক আছে, এটা আমাদের লাগবে না, যেহেতু আমাদের একটা পেজেস ক্রিয়েট করা আছে। জাস্ট এটাকে আমরা টান দিয়ে উপরে আনবো। তো এখন আমাদের বর্তমানে হোম আছে, অ্যাবাউট আস আছে, ব্লগ আছে, কন্টাক্ট আস পেজ রয়েছে। আমি চাইলে এখান থেকে সার্ভিস পেজ, থাই পেজ এটাকেও কিন্তু নিতে পারবো। তো এখন দেখেন আমরা যখন এই থাই পেজ বা সার্ভিস পেজকে নিলাম, এই যে সার্ভিস পেজটা রয়েছে এটাকে আমরা অ্যাবাউট আস পেজের পরে দেই। এখন যেহেতু থাই মেসেজ এই পেজটা সার্ভিস পেজের আন্ডারে অ্যাজ এ চিলড্রেন পেজ, মানে হচ্ছে এই পেজের প্যারেন্ট পেজটা হচ্ছে সার্ভিস পেজ, তার মানে সার্ভিস পেজের আন্ডারে কিন্তু আমাদের থাই মেসেজ পেজটা থাকবে। তো জাস্ট সিম্পলি এটাকে টেনে এনে সার্ভিসের পরে এখানে জাস্ট এভাবে প্লেস করে দিতে হবে, তাহলে কিন্তু এটা সার্ভিস পেজের আন্ডারে এই যে এইভাবে শো করবে অ্যাজ এ ড্রপ ডাউন মেনু। ওকে, সো এটাকে আমরা ড্রপ ডাউন মেনু বলতে পারি। তো এখন জাস্ট সিম্পলি এখানে সেভ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করব। এখানে আরও অনেকগুলো অপশন রয়েছে। আমরা যদি শুধুমাত্র এলিমেন্টর দিয়ে ওয়েবসাইট বিল্ড করি সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো কিছু সিলেক্ট না করলেও চলবে। আর যদি আমরা এই থিম ইউজ করে হেডার ফুটার ক্রিয়েট করি তাহলে কিন্তু অ্যাজ এ প্রাইমারি মেনু এটাকে আমরা প্রাইমারি মেনু বলতে পারি। তো প্রাইমারি মেনু কিন্তু আমাদের এটাকে সেট করে দিতে হবে। এখন আমরা সেভ চেঞ্জেস দিব। এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে একটু ভিজিট করি, দেখেন এখানে কিন্তু আমাদের মেনুটা ক্রিয়েট হয়ে গেছে। হোম পেজ, অ্যাবাউট আস পেজ, সার্ভিসের আন্ডারে আমাদের থাই মেসেজ রয়েছে, ব্লগ পেজ রয়েছে, কন্টাক্ট আস পেজ রয়েছে। তো এইভাবে কিন্তু আমরা মেনু সাজাতে পারি। অথবা আমরা চাইলে কিন্তু এই যে হেডারটা বা এটাকে আমরা ওয়েবসাইটের ফুটার বলতে পারি। এই যে দেখেন আমি জাস্ট একটা কনসেপ্ট বুঝাই, এটাকে আমার বলা হয় হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেডার। এই পুরো টুককে বলা হয় ওয়েবসাইটের হেডার। এবং আমরা যদি একটু নিচের দিকে যাই, এই যে পুরো টুককে বলা হয় হচ্ছে ওয়েবসাইটের ফুটার। তো এটা চাইলে কিন্তু আমরা থিম দিয়েও বিল্ড করতে পারি, এটা চাইলে আমরা এলিমেন্টর দিয়েও বিল্ড করতে পারি। তো আমরা আসবো এলিমেন্টর কী বা এটা কীভাবে বিল্ড করা হয়। যদি এলিমেন্টর দিয়ে আপনারা বিল্ড করেন তাহলে কিন্তু প্রাইমারি মেনু হিসাবে এটাকে ধরানোর কোনো দরকার নাই, কারণ তখন আমরা টেমপ্লেট ইউজ করে এখানে কিন্তু আমাদের এমন একটা ফাংশন করবো যাতে করে আমাদের এলিমেন্টরের হেডার এবং ফুটারটা শো করে। তো যাই হোক, এইটুক আপাতত না বুঝলেও চলবে। জাস্ট বুঝে রাখেন যে অ্যাপিয়ারেন্স থেকে মেনু অপশনে গিয়ে অ্যাড নিউ মেনু করে জাস্ট একটা মেনুর নাম দিব, এরপর আমাদের যেই আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আনতে পারবো। এখানে যে শুধুমাত্র আপনি পেজেসগুলোকে মেনুতে শো করাইতে পারবেন এটা কিন্তু কাইন্ড অফ তা না। আপনি চাইলে কিন্তু আমি যদি এখানে পোস্ট অপশনে যাই আমরা কিন্তু পোস্টও পেয়ে যাবো। আমরা যদি এখান থেকে ক্যাটাগরি অপশনে যাই, আমরা যদি ভিউ অল অপশনটাতে যাই তাহলে কিন্তু দেখেন যে ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস যেগুলো আমরা কিছুক্ষণ আগে ক্রিয়েট করেছিলাম অ্যাজ এ ব্লগ পোস্ট ক্যাটাগরি, আমরা কিন্তু সেগুলোকেও অ্যাজ এ মেনু আইটেম হিসাবে আমরা কিন্তু শো করাইতে পারবো। অথবা আমরা যদি ই কমার্সের জন্য কমার্স যেই টুলসটা যেটা আমরা কোর্সের মেইন মডেল হিসাবে দেখবো সেটাকে যদি আমরা ইনস্টল করি তখন কিন্তু আমাদের প্রোডাক্টের যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা এখানে অ্যাজ এ
মেনু আইটেম আমরা কিন্তু শো করে দিতে পারবো। ওকে, জাস্ট আমি বুঝাই ই কমার্সের ক্ষেত্রে সেটা কীভাবে কাজ করে। সাপোজ ধরেন আমি daraz.com.bd এই অপশনটাতে গেলাম, এটা হচ্ছে আমাদের দারাজ ওয়েবসাইট। এই যে দেখেন এখানে কিন্তু আমি যদি দেখেন এখানে আমাদের তেমন কোনো কিছু নাই, মেনু দেওয়া নাই। আচ্ছা, আমি যদি আলিবাবাতে যাই অথবা অন্য কোনো একটা ওয়েবসাইটে যাই, সাপোজ আলিবাবা, ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি অফিসিয়াল ওয়েবসাইটটাতে, এখানেও নাই। আমরা যদি অল ক্যাটাগরি, এই যে দেখেন আমরা যদি অল ক্যাটাগরিতে যাই, এটাকে আমরা মেগা মেনু বলতে পারি, এগুলো আমরা কাজ করা দেখব। এই যে দেখেন এখানে কিন্তু হোম ডেকর, ইন্ডাস্ট্রিয়াল, হেলথ অ্যান্ড পার্সোনাল কেয়ার, এখানে এগুলো কিন্তু প্রোডাক্টের ক্যাটাগরি। তো এই ক্যাটাগরিগুলো ইউজ করেও কিন্তু আমরা আমাদের মেনুগুলোকে ক্রিয়েট করতে পারি। যাই হোক, সেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব, জাস্ট কনসেপ্টটা বুঝলাম যে কীভাবে মেনুগুলো কাজ করে। তো এরপর আমাদের আরেকটা অপশন রয়েছে থিম ফাইল এডিটর। তো এইটা কি, এটা আগে বুঝে নেই, এটা একটু সেন্সিটিভ বিষয়। জাস্ট এখানে আমি আপনাকে আরেকবার বুঝাই, আমি জাস্ট গো ব্যাকে দেই। তো একটা ওয়েবসাইটের জন্য কিন্তু ম্যান্ডেটরি হিসাবে একটা থিমকে আমাদের ইউজ করতে হবে। তো আপনি যদি এই ওয়েবসাইটের যেই কোডগুলো রয়েছে, কারণ আপনি দেখেন একটা থিম বা একটা প্লাগইন ইউজ করে বা সেগুলোকে কনফিগারেশন করে বা ওয়েবসাইট আপনি এলিমেন্টর দিয়ে ডিজাইন করলেন, এখন এর মানে এই না যে ব্যাকএন্ডে কোনো কোড জেনারেট হচ্ছে না। আপনি কিন্তু এগুলো কাস্টমাইজেশন করে কিন্তু একটা ওয়েবসাইট ইজিলি বিল্ড করতে পারতেছেন, বাট এটার ব্যাকএন্ডে কিন্তু ঠিকই কোড জেনারেট হচ্ছে, যেই কোডগুলো আমরা ইউজ করেও কিন্তু ওয়েবসাইট বিল্ড করতে পারি। ওকে, যেগুলোকে আমরা কোডিং বেসড ওয়েবসাইট বলতে পারি। তো ইট মিনস আমরা যেই প্ল্যাটফর্মে ইউজ করি না কেন, হোয়াট এভার, ওয়ার্ডপ্রেস, শপিফাই, উইক্স, স্কোয়ার স্পেস বা ওয়েবফ্লো, আমরা যেই কাস্টমাইজেশন প্রসেসই ইউজ করি না কেন, আমাদের কিন্তু যে কোনো একটা ডিজাইন করলে সেটার ব্যাকএন্ডে কিন্তু অটোমেটিক্যালি সেটার যে কোডগুলো আছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। তো এই থিমের বা এই ওয়েবসাইটের যতগুলো ফাংশন রয়েছে বা থিম রিলেটেড কোড রয়েছে বা স্টাইল রয়েছে, সবগুলো কিন্তু আমাদের এই থিম এডিটরের মধ্যে আছে বা এসে অটোমেটিক্যালি জমা হবে বা জেনারেট হবে। তো এই বিষয়টা কিন্তু খুবই সেন্সিটিভ। আপনাদের যদি প্রপার নলেজ না থাকে ডেভেলপমেন্ট রিলেটেড, তাহলে আমি রিকমেন্ড করবো না যে আপনি কখনো থিম এডিটর এই অপশনটাতে গিয়ে আপনি কোনো কাজ করেন। বাট আপনার যদি নলেজ থেকে থাকে প্রপার যে কোনটা আসলে কোন জায়গায় ইমপ্লিমেন্ট করতে হবে, বা অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টম কোড অথবা স্ক্রিপ্ট আমাদের এখানে ইমপ্লিমেন্ট করতে হতে পারে, যেগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখা দিব। বাট আপাতত বুঝে রাখেন যে এটার মধ্যে আমাদের ওয়েবসাইটের বা থিমের যেই কোডগুলো রয়েছে সেগুলো জেনারেট হয়, এবং আমাদের যদি আইডিয়া না থাকে তাহলে আমরা এখানে ধরবো না। জাস্ট আমি বোঝার সুবিধার্থে আই আন্ডারস্ট্যান্ড অপশনটাতে ক্লিক করলাম। এই যে দেখেন style.css, তো আমরা যেই ওয়েবসাইটটা বিল্ড করবো এই ওয়েবসাইটের যে স্টাইলগুলো আছে বা সিএসএসগুলো আছে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি জেনারেট হবে। এরপর আমরা যদি থিম ফাংশনে যাই, আমাদের ওয়েবসাইটে যতগুলো ফাংশন রয়েছে সেই ফাংশনগুলো এখান থেকে কিন্তু রান করবে। সো আপনাদের যদি নলেজ না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে, এই যে দেখেন আমাদের এখানে থিমের হেডার রয়েছে, হেডারে যতগুলো কোড জেনারেট হয় সেগুলো কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। এই যে দেখেন, তারপর আমরা যদি থিম ফুটারে যাই, footer.php, তাহলে আমাদের ফুটারে যা যা রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে সেগুলোর কোডগুলো এখানে আমরা পেতে পারবো। তো যাই হোক, আমরা এখানে যদি আমাদের আইডিয়া না থাকে আমরা হাত দিব না, বাট আমরা এই থিম ফাংশনের কাজগুলো পরবর্তীতে দেখবো যখন আমরা কোনো কোড অথবা স্ক্রিপ্ট আমরা এগুলোকে ইমপ্লিমেন্ট করবো আমাদের ওয়েবসাইটে। সো আপাতত আপনাদেরকে এখানে ধরার কোনো দরকার নাই। তো এখানে আমাদের আরেকটা অপশন রয়েছে যার নাম হচ্ছে উইজেট। ওকে, তো আমি যদি উইজেট অপশনটাতে ক্লিক করি, এই যে দেখেন এখানে আমরা একটা অপশন পাবো। এখন আমাদের ফার্স্টে আগে বুঝাইতে হবে যে আসলে উইজেটটা মানে কি। ওকে, সাপোজ ধরেন আমি একটা ওয়েবসাইটে যাই, আমি কোনো ওয়েবসাইটটা যাব, ওয়ার্কটি এটাতে দেখি আছে নাকি। ওকে ওকে, তো আমি জাস্ট এখানে সিম্পলি ব্লগ অপশনটাতে গেলাম। ওকে, তো আমি সিঙ্গেল ব্লগ পোস্ট অপশনটাতে গেলাম। এই যে, তো এই যে এখানে দেখেন আমাদের এই ব্লগ পোস্টের পাশে কিন্তু রিসেন্ট পোস্ট নামে একটা অপশন রয়েছে। এটাকে আমরা এই টাইপের বিষয়বস্তুগুলোকে আমরা উইজেট বলতে পারি। অথবা আমরা যদি কোনো একটা ই কমার্স ওয়েবসাইটে যাই, সাপোজ ধরেন দারাজেই যাই, daraz.com.bd, দেখি আমাদের এখানে কোনো উইজেট আছে কিনা। আমি সাপোজ ধরেন কোনো একটা প্রোডাক্টে ক্লিক করলাম, না আমাদের এখানে তেমন কোনো উইজেট নাই। ওকে, যাই হোক, মানে আমাদের প্রোডাক্টের পাশে বা ব্লগের পাশেই যে এভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের উইজেটকে শো করাইতে পারি। তো উইজেট এখন আমরা দেখাইতে পারবো না, কারণ আমাদের এখন পর্যন্ত কোনো পেজেস রেডি করা নাই। এখানে দেখেন হেডারের জন্য উইজেট রয়েছে, ফুটার বারের জন্য উইজেট রয়েছে, ফুটার সেকশন 2। সাপোজ ধরেন আমাদের এই ওয়েবসাইটটাকে আমরা এই যে থিমটা রয়েছে এই থিমটা দিয়ে আমরা হেডার ফুটার বানালাম। তো এই ফুটারের মধ্যে সাপোজ ধরেন আমাদের 4টা সেকশন রয়েছে। ওকে,
এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো এই সেকশনগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে এই উইজেটগুলোকে সেট আপ করতে হবে। ওকে, তো এগুলোকে আমরা উইজেট বলতে পারি। আমরা ব্লগ পেজের মধ্যেও কিন্তু আমরা উইজেটকে রাখতে পারি। ওকে, সো আমরা এটা পরবর্তীতে যখন আমরা পেজেস ক্রিয়েট করব অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করব তখন এই জিনিসটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা করতে পারবো। যেহেতু এটা একটা ব্ল্যাঙ্ক ডাইরেক্টরি, এখানে তেমন কোনো পেজ বা কোনো ডিজাইন করা নাই, জাস্ট আপনি বুঝে রাখেন যে এখানে আমরা ওয়েবসাইটের ব্লগ পোস্টের জন্য অথবা বিভিন্ন পেজের জন্য আলাদা আলাদা কিছু ফাংশন পাবো, যে ফাংশনগুলো আমরা সেখানে ইমবেড করে বা সেগুলোকে ট্রান্সফার করে সেখানে আমরা শো করাতে পারি। ওকে, তো এরপর আমাদের থিম এডিটর গেল, এরপর জাস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে প্লাগইন। ওকে, তো এখন আমি বলি আপনাকে প্লাগইনটা কি। আমি সমস্ত বিষয়কে একটু কেটে দেই। এখন আমি আরেকটা ওয়েবসাইটে যাই একে। ওকে, এখন দেখেন এটা একটা বিজনেস ওয়েবসাইট, দ্যাটস ওয়াই এখানে তেমন কোনো ফাংশন নাই। বাট আমি যদি এখানে বুক নাও অপশনটাতে ক্লিক করি, দেখেন এখানে কি হয়। তো আমি কিন্তু আগেই বলেছি যে এই ওয়েবসাইটটা একটা সার্ভিস বেসড ওয়েবসাইট এবং তারা বিভিন্ন ধরনের মেসেজ বা থেরাপি রিলেটেড সার্ভিস দিয়ে থাকে। তো এই বুক নাও অপশনটাতে আমি যদি ক্লিক করি, বুক অ্যাপয়েন্টমেন্ট নামে তাদের একটা পেজ আছে এবং যেই পেজের মাধ্যমে আমরা কিন্তু চাইলে এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারবো। সাপোজ আমি চাচ্ছি যে এই যে ডিপ টিস্যু মেসেজ, এই মেসেজ ক্যাটাগরিকে আমি চুজ করবো অ্যাজ এ সার্ভিস নেওয়ার জন্য। তারপর সাপোজ ধরেন ডিপ টিস্যু 1 আওয়ারের জন্য আমি নিলাম, তারপরে জাস্ট সার্ভিস এক্সট্রা অ্যাড করলাম একটা নাম্বার অফ পার্সন। এগুলো আমরা দেখবো, এগুলো আমরা কিছুক্ষণ পরেই ওয়ার্ডপ্রেসের যখন আরও অ্যাডভান্স পর্বগুলোতে যাবো তখন আমরা দেখবো যে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফিচারটা করা যায়। যাই হোক, জাস্ট আমি একটা কনসেপ্ট বোঝাচ্ছি যে এটা কিন্তু একটা ফাংশন। কন্টিনিউ হয়ে গেলাম, তারপর হচ্ছে আমাদেরকে এখানে একটা ডেট সিলেক্ট করতে হবে, একটা টাইম সিলেক্ট করতে হবে। এরপর জাস্ট এখানে আমাদের নাম টাম দিতে হবে। এখানে আমাদের অ্যাড টু কার্টের মধ্যে আমরা যেই ফিচারটা বা যেই সার্ভিসটা আমরা নিলাম সেটা আমাদের এখানে সামনে শো করবে। এরপর জাস্ট আমি বেসিক ডিটেলসে যদি যাই, আমার এখানে নাম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে। এরপর আমি যদি সামারিতে যাই তাহলে কিন্তু আমি পেমেন্ট করতে পারবো। ওকে, তো এই যে প্রসেসটা, এটাকে কিন্তু আমরা একটা ওয়েবসাইটের ফাংশন বলতে পারি। ওকে, অথবা আমি যদি এখান থেকে কন্ট্যাক্ট অপশন, এই যে পেজটা রয়েছে সেখানে যাই তাহলে কিন্তু আমরা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম দেখতে পারবো। এখানে আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বুকিং ডেট, তারপরে বুক ইউর মেসেজ এই অপশনটা ক্লিক করে আমি যদি সেন্ড মেইল এই অপশনটাতে ক্লিক করি বা সেন্ড মেসেজ এই বাটনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট আসের সাথে, এই কন্ট্যাক্ট ফর্মের সাথে যেই জিমেইল অথবা যেই ওয়েবমেইলটা কানেক্ট করানো আছে সেখানে কিন্তু সে এই ডাটাগুলো দেখতে পারবে। তো এগুলোকে কিন্তু আমরা ফাংশন বলতে পারি। তো আপনি যদি কোনো ওয়েবসাইট কোড করে করতে যান তাহলে কিন্তু এই সমস্ত ফাংশনের জন্য আপনাকে একাধিকবার অনেক ফাংশন নিয়ে কিন্তু কোড করতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমাদের আসলে কোডিংয়ের তেমন কোনো দরকার নাই। এই সমস্ত ফাংশনগুলো কিন্তু আমরা বিভিন্ন টুলসের মাধ্যমে ক্রিয়েট করতে পারি বা সেই টুলসগুলোকে কনফিগার করার মাধ্যমে করতে পারি, যেগুলোকে আমরা ওয়ার্ডপ্রেসের ভাষায় বলতে পারি প্লাগইন। তো এই প্লাগইনের কাজে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসে সবথেকে বেশি এই প্লাগইনগুলোকে আমরা কনফিগার করে কিন্তু বিভিন্ন ফাংশন আমরা ক্রিয়েট করতে পারবো। সাপোজ ধরেন আমাদের একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রয়েছে, এটাই আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটে আমরা একটা কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করেছি এবং এই কন্ট্যাক্ট আস পেজের মধ্যে আমাদের একটা কন্ট্যাক্ট আস ফর্ম লাগবে। এখন এই ফর্মটা ক্রিয়েট করার জন্য আমরা কী করব বা কীভাবে কী করতে হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট সিম্পলি অ্যাড নিউ প্লাগইনে এই অপশনটাতে যাবেন। এটাও কিন্তু থিমের মতো সেম কাইন্ড অফ ফিচার, কারণ আমরা এখানে অ্যাড নিউয়ে গেলে যেই টাইপের প্লাগইনগুলো দেখতে পারবো এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি। তার মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস ওআরজিতে আমরা কিন্তু ফ্রিতেই এই প্লাগইনগুলো ইউজ করতে পারবো এবং বিলিভ মি অর নট, আপনি 70% বা 60% ওয়েবসাইটের যে ফিচারগুলো রয়েছে, মেইন ফিচারগুলো আপনি ফ্রি টুলস দিয়েই করতে পারবেন। আপনাকে প্রিমিয়াম টুলস আপনার ক্লায়েন্টকে পারচেস করতে হবে না। বাট আপনি যদি চান যে কোনো একটা স্পেশাল ফাংশন করবেন যেগুলো আপনি ফ্রি টুলস দিয়ে করতে পারতেছেন না, যেমন এলিমেন্টর প্রো, এটা কিন্তু একটা প্রিমিয়াম পেজ বিল্ডার বা প্রিমিয়াম টুলস, সেক্ষেত্রে আপনাকে সেগুলো কিন্তু এই যে আপলোড ফাইল বা আপলোড প্লাগইন এই অপশনটাতে ক্লিক করে ব্রাউজে গিয়ে যে যেমন ধরেন এটা এলিমেন্টর প্রো জাস্ট ধরা দিবেন, ইনস্টল করবেন, তাহলে কিন্তু ইনস্টল হয়ে যাবে, যেগুলো আমরা পরবর্তীতে দেখে নিব। জাস্ট এখন দেখেন কনসেপ্টটা বুঝেন। আমরা একটা এখান থেকে কন্ট্যাক্ট আস পেজের জন্য একটা কন্ট্যাক্ট আস ফর্ম আমরা ক্রিয়েট করব। জাস্ট সিম্পলি এখানে এসে সার্চ করবেন কন্ট্যাক্ট। দেখেন আমি যখন এখানে সার্চ বক্সে এসে কন্ট্যাক্ট লিখে সার্চ করলাম, এখানে দেখেন আমার সামনে কিন্তু অনেকগুলো ফর্ম এসে গেছে। এই যে দেখেন কন্ট্যাক্ট ফর্ম 7, দেখেন 10 million প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, 2000 প্লাস রিভিউ, লাস্ট আপডেট 3 months ago, কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। মানে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটা রয়েছে সেটার সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে বা কাজ করার জন্য কোনো ইস্যু হবে না। তো দেখেন জাস্ট 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, তাহলে বুঝতে পারতেছেন যে এটা কত জোস বা কত পপুলার একটা প্লাগইন বা টুলস। ওকে, আর এরপর আবার আছে WP ফর্ম, এটাও একটা সুন্দর ফর্ম। তো এটার ইনস্টলেশনও কিন্তু অনেক বেশি, 6 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং
এটার রিভিউ কিন্তু অনেক জোস, একক দশক শতক হাজার 13,000 উপরে আপনার এটার রিভিউ রয়েছে এবং 5 স্টার রিভিউ। তো এইটার আমরা যদি তুলনা করি তাহলে কিন্তু এটার থেকে কিন্তু এটার রিভিউ অনেক বেশি, স্টারও অনেক বেশি, রাইট? এই যে লাস্ট আপডেট 1 উইক অ্যাগো কম্পিটেবল উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস। তো প্লাগইন আসার ক্ষেত্রে একটা জিনিস চেক করবেন, সেটা হচ্ছে লাস্ট আপডেটটা কবে হয়েছে এবং সেটা আমাদের ভার্সনের সাথে আসলে যাচ্ছে কি যাচ্ছে না। যদি আমাদের ভার্সনের সাথে না যায় তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটের কনফ্লিক্ট রিলেটেড বা বিভিন্ন ধরনের ফাংশন ইরর দেখা দিতে পারে। ওকে, সো সবসময় খেয়াল করবেন যে আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনের সাথে যেটা কম্পিটেবল সেটাই আমরা ইউজ করার ট্রাই করব এবং সবসময় এই রিভিউ বা অ্যাক্টিভ ইনস্টলেশনগুলো দেখে নেবেন। কারণ আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, যেমন এটা 10,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, মাত্র 11টার মতো রিভিউ। ওকে, সো এই সমস্ত যেগুলোর রিভিউ কম সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করার ট্রাই করব এবং সবসময় যেগুলো রিভিউ বেশি বা যেগুলো মোস্ট পপুলার সেই প্লাগইনগুলো আমরা ইউজ করব। যদি আমাদের কোনো একান্তই আমাদের যদি দেয়ালে পিঠ থেকে না যায় তাহলে আমরা সবসময় পপুলার যে প্লাগইনগুলো আছে সেগুলো ইউজ করার ট্রাই করব। তো এখানে দেখেন আমাদের একটা কন্ট্যাক্ট যেই ওয়ার্ডটা ছিল বা কিওয়ার্ডটা ছিল সেইটা লেখার মাধ্যমে আমাদের সামনে কন্ট্যাক্ট ফর্ম 7 আসছে, ডাব্লিউপি ফর্ম রয়েছে, তারপরে হচ্ছে এখানে আছে ফর্ম ইন্ডাক্টর ফর্মস রয়েছে একটা, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন রয়েছে, ফ্লুয়েন্ট ফর্ম রয়েছে, নিনজা ফর্ম রয়েছে, তারপরে হচ্ছে এখানে মিট ফর্ম রয়েছে। এটা একদম এলিমেন্টর বেসড একটা ফর্ম, এটার কাজও আমরা দেখবো। এখানে দেখেন অনেকগুলো ফর্ম রয়েছে, তাই না? তো এই সমস্ত ফর্মই কিন্তু ফ্রি এবং আমরা কিন্তু এগুলো চাইলে ফ্রিতে ইজিলি ইউজ করতে পারবো এবং এগুলোর যে শুধুমাত্র ফ্রি ভার্সন রয়েছে তাই না, এগুলোর এই যে যেমন ডাব্লিউপি ফর্ম বা মিট ফর্ম বা ফ্লুয়েন্ট ফর্ম এগুলোর কিন্তু বা নিনজা ফর্ম এগুলোর কিন্তু প্রিমিয়াম ভার্সনও রয়েছে, যার মাধ্যমে আমরা আরও অনেক সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ আরও অনেক সুন্দর নতুন নতুন ফিচার আমরা অ্যাড করতে পারি। তো ফ্রিতেই আমাদের ম্যাক্সিমাম কাজগুলো হয়ে যাওয়ার কথা, বাট ক্লায়েন্টের যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবভিয়াসলি ক্লায়েন্টকে বলে কিন্তু প্রিমিয়ামটা পারচেস করানো হতে লাগতে পারে, তার যাতে করে আমরা সেগুলো ইউজ করতে পারি। তো যাই হোক, জাস্ট কনসেপ্টটা বুঝালাম যে কোথা থেকে প্লাগইনগুলো আপনারা পাবেন। অথবা আমি যদি এখানে সাপোজ ধরেন এলিমেন্টর লিখে সার্চ করি, কারণ এলিমেন্টর পেজ বিল্ডারের কিন্তু একটা ফ্রি ভার্সন রয়েছে এবং আরেকটা প্রিমিয়াম ভার্সন রয়েছে, আমরা দুইটার কাজই দেখবো। দেখেন এলিমেন্টর লিখে যখন সার্চ করলাম এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা সবার সামনে আসছে, 10 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। দেখেন এলিমেন্টরের সাথে সাথে কিন্তু এলিমেন্টর রিলেটেড অনেকগুলো অ্যাড-অনও আসছে, যে দেখেন রয়্যাল এলিমেন্টর এসেনশিয়াল অ্যাড-অন, তারপরে এলিমেন্টরের হেডার ফুটার, তারপরে এলিমেন্টস কিট। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট বুঝালাম যে একটা ওয়েবসাইটে যখন আমরা কোনো একটা ফাংশনকে রান করাই, যেমন এই যে এই ওয়েবসাইটের পেজগুলো এগুলো কিন্তু এলিমেন্টর দিয়ে ডিজাইন করা, বাট এটার যখন আমি কন্ট্যাক্ট আস পেজে যাওয়ার পরে দেখতে পারবো এখানে কিন্তু একটা ফর্ম রয়েছে। ওকে, সো যদিও এটাও এলিমেন্টর দিয়ে করা যায়, বাট অ্যাজ এ অন্যান্য প্লাগইন আমরা কিন্তু এই সেম ফর্মও কিন্তু আমরা বিল্ড করতে পারবো। আবার যদি আমি বুক নাও অপশনটাতে যাই, এই যে এখানে যে ফাংশনটা রয়েছে এটা কিন্তু এলিমেন্টর দিয়ে ইম্পসিবল, এটা কিন্তু এলিমেন্টর দিয়ে করা যাবে না। সো এখানে কিন্তু আমাদের আর একটা টুলস ইউজ করতে হবে। সাপোজ ধরেন এই ওয়েবসাইটের জন্য এই ফাংশনটার জন্য আমরা ইউজ করেছিলাম বুকিং প্রেস এবং আমরা সম্পূর্ণ ফ্রি ভার্সন ইউজ করেছিলাম। সাপোজ ধরেন আমি অ্যাড প্লাগইনে গিয়ে জাস্ট এখানে লিখলাম বুকিং নামে, আমি একটা লিখলাম, যদি আমাদের বানানটা ভুল হয়েছে BOO হবে সাপোজ। ওকে, বুকিং লিখলাম। ওকে, তো এই বুকিং লেখার সাথে সাথে দেখেন আমরা কিন্তু অনেক বুকিং রিলেটেড প্লাগইন বা টুলস আমরা পেয়ে গেছি। যে দেখেন বুকিং প্রেস, এটা দিয়ে কিন্তু আমরা এই সেম টু সেম অপশনগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করেছিলাম। তো ইট মিনস আমাদের ওয়েবসাইটের যত ফাংশনই থাকুক না কেন সেইগুলো কিন্তু আমাদের প্লাগইন থেকে করতে হবে এবং আমরা যদি ফ্রি প্লাগইন ইউজ করতে চাই জাস্ট আমরা প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইন অপশনটাতে ক্লিক করব। আর যদি আমরা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চাই তাহলে সেটার যে ফাইল রয়েছে সেটা আমরা জাস্ট আপলোড প্লাগইনে গিয়ে ব্রাউজে গিয়ে জাস্ট ধরায় দিয়ে সেটাকে কিন্তু আমরা আপলোড করতে পারবো। সাপোজ ধরেন আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করি, এটা আসলে কীভাবে ইনস্টল করতে হয়, জাস্ট সিম্পলি এলিমেন্টর লিখে সার্চ করবেন, লেখার পর আপনি এলিমেন্টর পেজ বিল্ডারটা পেয়ে যাবেন। পাওয়ার পর এটা আসুক। ওকে, জাস্ট এই যে এটা এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, জাস্ট সিম্পলি ইনস্টল নাও এই অপশনটাতে ক্লিক করবেন। ইনস্টল হওয়ার পরে জাস্ট অ্যাক্টিভ নামে একটা অপশন পাবেন, সেটাকে এই যে দেখেন ইনস্টল হয়ে গেছে, জাস্ট সিম্পলি অ্যাক্টিভ করলাম, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এলিমেন্টরটা অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা এটাও বুঝলেন যে আসলে এলিমেন্টর কীভাবে ইনস্টল করতে হয় আমাদের ড্যাশবোর্ডের মাধ্যমে। এখানে দেখেন গেট এলিমেন্টর প্রো, মানে এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সনও কিন্তু আমাদের রয়েছে, যেগুলো আমরা কাজ আস্তে আস্তে দেখবো। যাই হোক, আমাদের এখানে প্লাগইনের কাজ শেষ। এখানে আমাদের যদি প্লাগইন ফাইল এডিটর এই অপশনটাতে যাই,
এখানে আমাদের যে ফাইলগুলো রয়েছে আমাদের এই যে দেখেন এলিমেন্টরের একটা প্লাগইন আমাদের ইনস্টল করা হয়েছে, দ্যাটস ওয়াই আমার কিন্তু এখানে একটা প্লাগইন শো করতেছে। আমি রিকমেন্ড করব না, আপনাদের যদি প্লাগইন ডেভেলপমেন্ট না জানা থাকে তাহলে আপনারা এখানে হাত দেন, আপনারা কখনো এখানে হাত দিবেন না যদি আপনাদের থিম প্লাগইন ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো আইডিয়া না থাকে। তো জাস্ট এই জিনিসটা ইগনোর করবেন, আপাতত ইগনোর করলাম। এরপর আমাদের প্লাগইনের পরে যে অপশনটা রয়েছে তার নাম হচ্ছে ইউজার। তো আমি যদি ইউজার অপশনে যাই, দেখেন আমাদের ওয়েবসাইটে একটা ইউজার রয়েছে এবং এটার রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, মানে আমি কিন্তু আমাদের এই ওয়েবসাইটের অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর, সেম কথা। ওকে, এখন আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে আপনি একাধিক পার্সনকে ইমপ্লিমেন্ট করবেন অথবা তাদের রোল ক্রিয়েট করবেন, তাহলে কিন্তু আপনি এই ইউজার অপশনে গিয়ে কিন্তু সেই কাজটা করতে পারেন। এখন সাপোজ ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাজ দিল, এখন সে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের যখন লগ ইনটা দিবে আপনাকে কিন্তু হয় ক্লায়েন্টের যেই ইউজার নেম পাসওয়ার্ড আছে ক্লায়েন্ট আপনাকে সেইটা দিবে, আদারওয়াইজ কিন্তু আপনার ইমেল দিয়ে কিন্তু ক্লায়েন্ট একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করবে, তারপরে কিন্তু আপনাকে সেটা দিবে। তো এটা কিভাবে করবেন আমি এটা আপনাদেরকে দেখাই দিতেছি। এখন বর্তমানে এক্সিস্টিং একটা ইউজারই রয়েছে আমাদের ওয়েবসাইটে, যেটা হচ্ছে আমি। তো এখানে আমি সাপোজ ধরেন আপনাদের নামে আরেকটা আমি ইউজার খুলতে চাচ্ছি যাতে করে আপনারা সেটার মধ্যে লগ ইন করতে পারেন। সাপোজ এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে, আমি একটা ইমেইল আগে নিয়ে আসি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমেল, এই নামে আমি একটা ইউজার নেম বা ইউজার রোল ক্রিয়েট করব। তো এখানে আমি জাস্ট একটা নাম দিলাম, সাপোজ ধরেন ওকে এটা হচ্ছে আমাদের নাম অথবা ASMAD। তো এই নামটা হচ্ছে আমাদের ইউজার নেম। ওকে, তো এই ইউজার নেমটা কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করা যাবে না, এই ইউজার নেমটা দিয়ে কিন্তু আমাদের পরে পাসওয়ার্ড মানে করতে হবে, লগ ইন করতে হবে। সাপোজ ধরেন আমি এখানে একটা সুন্দর ইউজার নেম দিয়ে রাখলাম, এটা হচ্ছে আমাদের ইউজার নেম। আমাদের একটা ইমেল দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর আমাদের ফার্স্ট নেম দিতে হবে, সাপোজ আমি দিলাম ফার্স্ট নেম, এবং আমাদের একটা লাস্ট নেম দিতে হবে। ওকে, লাস্ট নেম দিলাম। এরপর আমাদের একটা ওয়েবসাইট দিতে হবে এই ইউজারের জন্য, বাট এটা ম্যান্ডেটরি কিছু না, এটা আপনি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন। এখানে আমাদের পাসওয়ার্ডের অপশন রয়েছে, সাপোজ ধরেন আমি এখানে ছোট্ট একটা পাসওয়ার্ড দিলাম, admin1234। ওকে, তারপর আমাদের এখানে দেখেন ভেরি উইক শো করতেছে, আপনারা কিন্তু সবসময় এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আমি রিকমেন্ড করবো। তো আমি জাস্ট ভিডিও দেখাচ্ছি, দ্যাটস ওয়াই আমি কিন্তু একটা ইজি পাসওয়ার্ড দিয়ে নিয়েছি। ওকে, তো এখন আমাদের এখানে ক্লিক করতে হবে কনফার্ম উইক পাসওয়ার্ড, যেহেতু আমাদের পাসওয়ার্ডটা অনেক উইক বা খুবই ছোট একটা পাসওয়ার্ড। তো এরপর আমাদের একটা অপশন রয়েছে সেন্ড ইউজার নোটিফিকেশন। এই যে দেখেন ইনার জন্য আমি কিন্তু একটা ইউজার ক্রিয়েট করতেছি, তাই না? তো আমি যদি এই অপশনটাতে ক্লিক করি তাহলে ইনার ইমেইলে একটা মেসেজ যাবে যে তোমার এই ইমেল ইউজ করে এই ওয়েবসাইটে একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে, এই টাইপের একটা মেসেজ যাবে। তো আমি এটাকে চেক অবস্থায় রাখলাম যাতে করে এই ইমেইলে একটা মেসেজ যায়। এখন দেখেন রোলটা হচ্ছে ম্যান্ডেটরি বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এখানে অনেকগুলো রোল রয়েছে, যেমন কন্ট্রিবিউটর, অথর, এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, সাবস্ক্রাইবার, সবারই কিন্তু আলাদা আলাদা পাওয়ার রয়েছে। এখন আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর লিখে মানে সিলেক্ট করায় আমি যদি অ্যাড ইউজারে দিই, তাহলে কিন্তু আমি এই ওয়েবসাইটটা যেই টাইপের কাজ করতে পারতেছি এই ব্যক্তিও কিন্তু বা এই ইমেইলের যে মালিক রয়েছে সেও কিন্তু সেম কাজগুলো করতে পারবে। সো আমিও অ্যাডমিন হয়ে যাব, সেও কিন্তু অ্যাডমিন হয়ে যাবে। এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে আমি যদি সাবস্ক্রাইবার এই অপশনটাতে দিই তাহলে কিন্তু সে এই ওয়েবসাইটে লগ ইন করার পরে তেমন কোনো অপশন পাবে না। আমি সবগুলোই দেখাবো। আমি সাপোজ ধরেন আমি সাবস্ক্রাইবার রোলটাতে রেখে দিলাম, এরপর অ্যাড নিউ ইউজার জাস্ট সেভ করলাম। ওকে, এখন আমি এই ওয়েবসাইট থেকে লগ আউট হয়ে যাব। লগ আউট হয়ে যাওয়ার পর আমি এই যে নাম দিয়ে করছিলাম সেই নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পর দেখতে পারবো এখানে কিন্তু আমাদের এই যে থিম প্লাগইন যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু হাইড হয়ে গেছে, সেগুলো কিন্তু নাই। তো ইট মিনস যারা সাবস্ক্রাইবার তারা কিন্তু ওয়েবসাইটের যাবতীয় অ্যাডমিনের মতো অ্যাক্সেস পাবে না। সো যারা সাবস্ক্রাইবার তারা ওয়েবসাইট থেকে বিভিন্ন প্রোডাক্ট পারচেস করতে পারবে, কমেন্ট করতে পারবে, ব্লগ পোস্টে কমেন্ট করতে পারবে, এই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো কিন্তু করতে পারবে। ওকে, তারপর আমাদের ওয়েবসাইটে যদি কোনো কোর্স থাকে সেই কোর্সগুলো পারচেস করতে পারবে, আরও অনেকগুলো ফাংশন রয়েছে সেগুলো কিন্তু তারা পারচেস করতে পারবে। যাই হোক, আমরা এটাতে লগ আউট করলাম। লগ আউট করার পর আমি আবার আমার আগের যে ইউজারটা ছিল সেটাতে আমি যদি লগ ইন করি, দেখেন আমার কিন্তু সমস্ত অপশনগুলো এসে গেছে। এই যে আমরা কিছুক্ষণ আগে এলিমেন্টর ইনস্টল করেছিলাম, দ্যাটস ওয়াই আমরা যখন কোনো কিছু ইনস্টল করি তার যেই আপডেটগুলো রয়েছে বা প্রমোশনাল নিউজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের এই ড্যাশবোর্ডে শো করবে। আমি জাস্ট এখান থেকে এটাকে আনচেক করে দিলাম, আমাদের লাগবে না। এখন আমি যদি ইউজার অপশনটাতে যাই, এই অপশনের এডিট অপশনে যাই, এখানে আমি তাদের যেই রোলটা আছে সাবস্ক্রাইবার থেকে কিন্তু আমি কন্ট্রিবিউটর করতে পারি, অথর করতে পারি। অথর মানে হচ্ছে যারা ওয়েবসাইটে লেখালেখি করে বা বিভিন্ন ধরনের জিনিস পাবলিশ করে তাদেরকে অথর বলতে পারি, এডিটর বলতে পারি। আমি যদি এখন অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনটাতে দেই এবং আমি যদি আপডেট ইউজারে ক্লিক করি, এখন আমি যদি লগ আউট করে আমি যদি সেই ইউজারে এখন আমি যদি লগ ইন করি, দেখতে পারবো যে আমরা কিছুক্ষণ আগে যেই ইউজার পেয়েছিলাম বা যেই পাওয়ারগুলো পেয়েছিলাম
চাইছিলাম সেই পাওয়ার কিন্তু এই প্লাগইন এই যেই জিমেইল রয়েছে, যে এই জিমেইলের মালিক কিন্তু সে পেয়ে গেছে। ওকে, সো যাই হোক আমি আবার ডিলিট করলাম, জাস্ট লগ আউট করলাম। আমি আবার আগের যেই ইউজারটা ছিল সেটাতে আমি আবার লগ ইন করি। এখন ইউজারে গিয়ে আপনি যদি চান যে সাপোজ ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, সেম প্রসেসে সে একটা ইউজার ক্রিয়েট করলো, এখন আপনি সেই ইউজারটা ইউজ করে আপনি ওয়েবসাইটে কাজটা করলেন। এখন আপনার ওয়েবসাইটের কাজ শেষ, আপনি ওয়েবসাইটটা ডেলিভারি দিয়ে দিয়েছেন। এখন কিন্তু আপনার আর এই অ্যাক্সেসের কোনো দরকার নাই, তাই না? তখন ক্লায়েন্ট চাইলে কিন্তু জাস্ট সিম্পলি এখানে কিন্তু ডিলেট অপশনে ক্লিক করে কিন্তু আপনার ইউজারটাকে সে ডিলেট করে দিতে পারে। তো অবভিয়াসলি ডিলেট করার সময় আপনাকে এই যে অ্যাট্রিবিউট অল কন্টেন্ট এই অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এর মানে হচ্ছে সাপোজ ধরেন এই যে আকাশ আহমেদ @99 এই পার্সনটা আমার ওয়েবসাইটে এসে 5-10টা পেজ ক্রিয়েট করলো। এখন আমার ওয়েবসাইটের কাজ শেষ, এখন আমি তাকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দিব। তো বের করার জন্য জাস্ট সিম্পলি এখান থেকে ডিলেট অপশনে ক্লিক করব। ডিলেট অপশনটাতে ক্লিক করার পর আমরা একটা অপশন পাবো, যে দেখেন ডিলেট অল কন্টেন্ট অ্যাট্রিবিউট টু কন্টেন্ট। ওকে, তো আমরা যদি ডিলেট অল কন্টেন্ট এই অপশনটাতে ক্লিক করে কনফার্ম ডিলেট করে দেই, তাহলে কিন্তু সেই ইউজার বা এই ব্যক্তিটা আমাদের ওয়েবসাইটে যে কয়টা পেজেস ক্রিয়েট করেছে না কেন সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে। এখন আপনি যদি চান যে এই ইউজার আমাদের ওয়েবসাইটে যতগুলো পেজ বা যেই অ্যাক্টিভিটিসগুলো করেছে সেগুলো আপনি রাখতে চাচ্ছেন, ডিলিট করতে চাচ্ছেন না, অবভিয়াসলি আপনি তো আর সেগুলোকে ডিলিট করতে চাবেন না। আপনি হায়ার করে আপনাকে সেই জিনিসগুলো করানো হয়েছে। তো জাস্ট সিম্পলি অ্যাট্রিবিউট টু অল কন্টেন্ট টু এখানে আপনার যে ইউজারটা থাকবে সেখানে ধরা দিবেন। ইট মিনস এই ইউজার যেই টাইপের কাজ আমাদের ওয়েবসাইটে করছে বা যেই টাইপের পেজেস ক্রিয়েট করছে, এখন আমি তাকে ডিলিট করে দিচ্ছি এবং সে যেই কাজগুলো করছে সেগুলো সুইচ হয়ে আমার ইউজারের মধ্যে চলে যাবে। ওকে, তারপর জাস্ট কনফার্ম ডিলিটেশন দিয়ে দেবেন। এটা কিন্তু ম্যান্ডেটরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ আপনি যদি ডিলিট অল কন্টেন্টে দেন তাহলে সে যে কাজগুলো করছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আর আপনি যদি অ্যাট্রিবিউট কন্টেন্ট টু আপনার ইউজারটা ধরায় দেন তাহলে কিন্তু সে যেই কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার ইউজারের মধ্যে গিয়ে হয়ে যাবে, একদম জেনারেট হয়ে যাবে। ওকে, সো আপনার ওই কন্টেন্টগুলো কিন্তু আর ডিলিট হবে না। তো এখানে আমি যদি আবার ইউজার অপশনটাতে যাই, আপনি যদি চান যে কোনো একটা ইউজারের পাসওয়ার্ড চেঞ্জ করতে, জাস্ট সিম্পলি সেন্ড পাসওয়ার্ড রিসেট এই অপশনটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড রিসেটের একটা অপশন সে পেয়ে যাবে। আবার আমি যদি সাপোজ ধরেন যেহেতু দুইটাই অ্যাডমিনিস্ট্রেটর, আমি সাপোজ ধরেন আমি এটার এডিট অপশনটাতে গেলাম, যাওয়ার পরে আমি কিন্তু চাইলে এখান থেকে সাপোজ ধরেন এখানে ডিসেবল ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং, এটা আমি যদি ক্লিক অবস্থায় দিই তাহলে যখন সে ব্লগ পোস্ট করবে বা কোনো একটা ভিজুয়াল এডিটর দিয়ে সে কন্টেন্ট আপডেট করবে তখন কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে। এখন স্পেসিফিক এই অ্যাডমিনের জন্য যদি চান যে আপনি কোনো এই ওয়েবসাইটের কালারগুলোকে চেঞ্জ করতে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। সাপোজ ধরেন এখন আমাদের ওয়েবসাইটের কালার হচ্ছে কি কালো, তাই না? এখন আমি যদি এটাকে ব্লু করে দেই এবং আমি যদি আপডেট ইউজার দিই তাহলে এই ইউজার এই ওয়েবসাইটে যদি লগ ইন করে, আমি আপনাকে দেখাই, আমি লগ আউট করলাম, লগ আউট করার পর আমি আবার সেই ইউজারে আমি লগ ইন করলাম। এখন দেখেন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আবার সেই অ্যাকাউন্টে প্রবেশ করি আমার আগেরটায়। ওকে, আরও দেখি কিছু কাজ আছে আমাদের, সেগুলো আমাদের দেখতে হবে। তো এখন আমি যদি আবার এডিট অপশনটাতে যাই, এখানে আমরা কালার চেঞ্জ করার অপশন দেখলাম, এরপর আমাদের কিওয়ার্ড শর্ট কোডের অপশন রয়েছে, টুলবার আমরা শো করাবো কি করাবো না তাকে, তারপরে তার জন্য সাইটের ল্যাঙ্গুয়েজটা কী হবে, তারপরে হচ্ছে তার স্ট্যাটাসটা কী হবে, এই যে দেখেন এনাবল এলিমেন্টের এআই ফাংশনালিটি সে পাবে কি পাবে না। তারপরে আমরা এখান থেকে চাইলে রোল আবার চেঞ্জ করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম চেঞ্জ করতে পারি, নিক নেমটা চেঞ্জ করতে পারি, ডিসপ্লে নেম হচ্ছে যে এটা এখানে যে নেমটা থাকে সেটাও আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে ইমেইল আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, অথবা তার বিভিন্ন ধরনের ইমেজ বা তার প্রোফাইল পিকচার আমরা এখান থেকে সেট করতে পারবো, বা তার জন্য কিন্তু নিউ পাসওয়ার্ড আমরা এখান থেকে কিন্তু সেট করতে পারবো। তো এখন আমি দেখি আমার নিজের ইউজারের মধ্যে কী রয়েছে। আমি যদি আমার ইউজারের এডিট অপশনটাতে যাই, দেখেন এখান থেকে কিন্তু আমরা ওয়েবসাইটের যে কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যে দেখেন আমরা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সাপোজ আমি এখান থেকে যে মিডনাইট এটাকে দিয়ে রাখলাম। ওকে, তারপর আমাদের এখানে আমি যদি এই যে টুলবার এই অপশনটা দেই, সাপোজ শো টুলবার হোয়েন ভিউইং সাইট, এই যে দেখেন আমাদের টুলবারটা মানে হচ্ছে আমরা যখন লগ ইন করা অবস্থায় ওয়েবসাইটটাকে ভিজিট করি আমরা কিন্তু উপরে এই যে ড্যাশবোর্ডগুলোকে দেখতে পাচ্ছি। তো এটা এই যে আমরা যদি এটাকে আনচেক করে দিই, দেখি আপডেট প্রোফাইল, আমি যদি এখানে রিলোড করি দেখেন আমার কিন্তু এই টুলবারটা চলে গেছে। তো যেহেতু এটা আমরা লগ ইন করা অবস্থায় আছি বা আমি অ্যাডমিন, তো আমার টুলবারটা কিন্তু ম্যান্ডেটরি বা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, আমাদের অনেক ইজি হয় সেই আমাদের ওয়েবসাইটগুলোকে এডিট করার জন্য। তো আমি আবার আপডেট প্রোফাইলে দিলাম। এরপর আমাদের আর কি রয়েছে দেখি।
এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। আমরা এখান থেকে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো ল্যাঙ্গুয়েজ আমরা এখান থেকে না করলে আমরা এই যে সেটিংস থেকেও করতে পারবো, আমি ওই পর্বটাও দেখাবো। তো এরপর আমাদের এলিমেন্টর অপশনগুলো সেম। আমরা এখান থেকে চাইলে আমার নিজের জন্য ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারি, যেহেতু আমার নাম দেওয়া নাই আমি এখানে আমার নামগুলোকে আপডেট করে রাখতেছি। তারপর হচ্ছে নিক নেম কাজিতালা, তারপর ডিসপ্লে পাবলিক নেম, এই যে এই নেমটা হচ্ছে আমাদের ডিসপ্লে নেম। আমরা চাইলে কিন্তু এই নেমটাকে আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ ধরেন আমি এখানে কাজি দিলাম, এই যে দেখেন এখন কিন্তু আমার তালাটা চলে গেছে, তালার যে ওয়ার্ডটা ছিল সেটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। তো আমি এখানে আবার কাজিতালা দিয়ে রাখলাম। এরপর আমার ইমেইল রয়েছে, ওয়েবসাইট রয়েছে, বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন রয়েছে। এখানে দেখেন আমি একটা জিনিস দেখাই, আমি যদি এখান থেকে পোস্ট অপশনটাতে যাই এবং আমরা এই পোস্টটাকে ভিজিট করি, দেখি আমাদের কোনো অথর আছে না কিনা। এই যে দেখেন এই লেআউটটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু থিমের কারণে। ওকে, যাই হোক পরবর্তীতে আমরা দেখবো। এই যে দেখেন এখানে কিন্তু আমার নাম শো করতেছে, কারণ আমরা কিন্তু এই এখানে একটা কমেন্ট করেছিলাম আমার নামে, রাইট? সো এখন আমরা এই এটাকে অথর বলা হয়। তো আপনি যদি চান এখানে কোনো বায়োগ্রাফিক্যাল ইনফরমেশন দিতে তাহলে কিন্তু আপনার যেখানে যেখানে অথর ইউজ করবেন আপনি, সেখানে কিন্তু আপনার সেই বায়োগ্রাফিক্যাল ইনফরমেশনগুলো কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন। এখান থেকে চাইলে কিন্তু আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো ইউজিং এ গ্রাফাটর। এটার জন্য আমাদেরকে ওয়ার্ডপ্রেসের .com যে ওয়েবসাইটটা আছে সেখানে সাইন আপ করে আমাদেরকে ছবি আপলোড করতে হবে গ্রাফাটরের সাহায্যে। তারপরে হচ্ছে আমাদের নিউ পাসওয়ার্ড সেট করতে হবে। যেমন আমি এখান থেকে যদি চাই যে আমার এই ইউজারের জন্য আমি পাসওয়ার্ড চেঞ্জ করবো, এখান থেকে কিন্তু আমি সেট নিউ পাসওয়ার্ড অপশনটাতে ক্লিক করে কিন্তু পাসওয়ার্ডকে এই যে দেখেন আমি সেট নিউ পাসওয়ার্ডে দিলাম। এখান থেকে কিন্তু আমি আপডেট প্রোফাইলে গেলে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, লগ আউট এভরিওয়্যার এলস এই অপশনটা ক্লিক করলে আমি এই ইউজার দিয়ে যেই ব্রাউজার বা যেই কম্পিউটারে আমি লগ ইন করা অবস্থায় ছিলাম সমস্তগুলো কিন্তু লগ আউট অবস্থায় চলে যাবে অটোমেটিক্যালি। ওকে, তো এই ছিল আমাদের ইউজারের অপশন, কিভাবে আমরা একটা নিউ ইউজার ক্রিয়েট করতে পারি, ইউজারের জন্য রোল দিতে পারি এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন রিলেটেড ড্যাশবোর্ডের জন্য সেটিংসগুলো আমরা দেখতে পারি। ওকে, তো এটা ছিল আমাদের ইউজারের কাজ। তো এরপর আমাদের আরও কিছু কাজ রয়েছে। আমি দেখি আমাদের ভিডিওর ডিউরেশনটা অনেক বড় হয়ে গেছে, আমরা আরেকটা পার্ট করে এই বাকিগুলোকে কমপ্লিট করব। টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।